আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। কিছু দল নিজেদেরই দেশের মালিক মনে করে রাস্তায় আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শীর্ষক সংলাপে তিনি এমন অভিযোগ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট ইস্যুতে বিএনপিকে আমন্ত্রণ জানালেও তারা আলোচনায় সাড়া দেয়নি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্য কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারলে এ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। রাজপথে চলমান আন্দোলনকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলেও অভিযোগ তার। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না। এখানে উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি, আমরা মালিক হয়ে যাচ্ছি। আমরা মনে করি এইগুলো রাইট ডিসিশন। নো, যেখানে ঐক্যমত হবে না আপনি জনগণের কাছে যান। এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, রূপরেখা আছে। রাষ্ট্রের কাঠামোতে বিদ্যমান বৈষম্যমূলক আইন সংশোধন ছাড়া নির্বাচন অনুষ্ঠান অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপে তিনি এমন মন্তব্য করেন। ভিন্ন মতকে আঘাত করা বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে বৈষম্য বিরোধী আইন প্রণয়নের প্রতিশ্রুতি রাখার আহ্বান জানান। তিনটি বিষয়কে আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। একটি হলো বিচার, একটি হলো নির্বাচন, আর একটি হলো সংস্কার। যদি আমরা চাই নির্বাচন, তাহলে অবশ্যই এই সর্বজনীন বৈষম্য বিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন। এই আইনের প্রবর্তন আমার নির্বাচনের ক্ষেত্রে একটি বাতাবরণ, পরিবেশ সৃষ্টি করবে। আমরা বৈষম্য বিরোধী কথা বলবো, কিন্তু কোনো বৈষম্য নিয়ে কথা বলবো আর কোনো বৈষম্য নিয়ে কথা বলবো না, এটা তো হতে পারে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসন থেকে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর বগুড়া ৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আসন দুটি থেকে প্রার্থীর নাম ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসন দুটি থেকে জামায়াত ইসলামী সহ অন্যান্য দলও তাদের প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া ৬ এবং ৭ আসন। বগুড়া ৭ থেকে এবার নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বগুড়া ৭ আসন থেকে এবং ১৯৯৬ সালে ৬ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত কোনো নির্বাচনেই পরাজয় রেকর্ড নেই বেগম জিয়ার। তবে এবারের নির্বাচনে সারা দেশের মানুষের বাড়তি নজর থাকবে বগুড়া ৬ আসনের দিকে, কারণ এই আসন থেকেই শুধু নয়, প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬-এ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রার্থী করায় বগুড়া ৬-এর মানুষ উচ্ছ্বসিত এবং আনন্দিত। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে সেখানে আমরা প্রার্থী হিসাবে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে যাকে স্বপ্নে দেখছি তাকে পেয়েছি। বগুড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে এবং রেকর্ড পরিমাণ ভোট তাকে দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। প্রার্থিতা ঘোষণার পরপরই দুই শীর্ষ নেতার জন্য মাঠে নেমেছে নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে তারা। ঘরে ঘরে গিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকও চলছে। বগুড়ার নেতা এবং কর্মী এবং সর্বস্তরের জনগণ তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা সবাই উৎসব মুখর। সাধারণ মানুষই তার অলরেডি প্রচারণা শুরু করেছেন। আমাদের সকলের প্রিয় বগুড়ার সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া সদর থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই।
নির্বাচন বর্জন করায় 2014 সালের নির্বাচনের জাতীয় পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2024 সালে আওয়ামী লীগ প্রার্থী জয় পায় এই আসন দুটিতে। এছাড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত 6 এবং 7 আসনে কখনোই হারের রেকর্ড নেই দলটির। স্থানীয় নেতারা মনে করছে দুটি আসনেই বড় ব্যবধানে বিজয়ী হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত 17 বছর বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। মানুষ সেজন্য অত্যন্ত আশান্বিত, অত্যন্ত খুশি যে বিএনপি সরকার গঠিত হলে আগামী দিনে বগুড়ার উন্নয়ন হবে। এছাড়া বগুড়া 6 আসনে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া 7 আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। বিগত 3টি জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিশন। শনিবার দ্বিতীয় দিনের শুনানিতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্টরা হাজির হয়ে কমিশনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সহ 5 সদস্যের কমিটি। এতে বিগত 3টি জাতীয় নির্বাচনে কিছু প্রার্থী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হয়। জাতীয় নির্বাচন 2018, 2014 এবং 2024 এই নির্বাচনগুলো নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন ওনারা এই বিষয়ে তদন্ত করছেন। শুনানির দ্বিতীয় দিনে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন একজন প্রার্থী। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, একটার সাথে আরেকটা আসছে। আমি তো আমারটা বলতে পারবো, অন্য কোথায় কি হয়েছে সেটা তো আমার এখানে তো ভোট কাস্ট হয়েছে কত দেখলাম, 20 না ওই যে কেন্দ্র ধরলো 20 পয়েন্ট সামথিং এরকম হয়েছে। আমি তো এজেন্টও দিই নাই, আমার কোনো এজেন্ট নেই, আমি কোনো প্রচার করি না, আমি শুধু নমিনেশনটা সাবমিট। আপনি কি প্রার্থী? কোন জায়গায় প্রার্থী? চট্টগ্রাম 5, এখন 5-এরই তো মানুষ। জাতীয় সংসদের বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বর্তমান কমিশন আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন সুপারিশ ইসিতে জমা দিবে। এনটিভি নিউজ ডেস্ক। ডেঙ্গু বাড়ার জন্য মানুষের অসচেতনতাকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ছাদে বাগান বা বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পানি থেকে এডিস মশার জন্ম নেয়। ডেঙ্গুর উপসর্গ পরিবর্তন হচ্ছে, তাই এ বিষয়ে বিদেশ থেকে গবেষক এনে এর সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি মশা নিধনেও অভিযান অব্যাহত থাকার কথাও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। এটা তো সরকার বাড়িতে দিয়ে করতে পারছে না। এখন যদি আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের স্থানীয় যে সরকার, তার মশা মারার দায়িত্ব তার উপরে দেওয়া আছে। তারা এখন মনে হয় জোরে সোরে লেগেছে, তারাও চেষ্টা করছে। কিন্তু প্রত্যেক বাড়িতে যেখানে আপনি পানি, আপনার ফ্রিজের পানি জমে আছে, এটা কি স্থানীয় সরকার কিংবা স্বাস্থ্য কেউ কি পরিষ্কার করবে? এটা তো আপনাকে করতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশিদের হাতে দেয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর এদেশের প্রধান সমুদ্র বন্দর। স্বাভাবিকভাবেই এই বন্দরের সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ওতপ্রোতভাবে জড়িত। তাদের অভিযোগ, উন্নয়নের নামে দরপত্র ছাড়াই আন্তর্জাতিক শক্তির কাছে এই বন্দর ইজারা দেয়ার ষড়যন্ত্র চলছে। সারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরসিনা পীর মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এমন আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে মূল্যবোধ ও ইসলামী আদর্শের বিধানগুলো ছড়িয়ে দিতে হবে। কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 151 সদস্য বিশিষ্ট নির্বাচিত নেতারা পরবর্তী 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকা এবং ঢাকার বাইরের ছাত্র হিজবুল্লাহর প্রতিনিধিরা অংশ নেন।
ময়মনসিংহে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকালে ময়মনসিংহ জিলা স্কুলে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। প্লে গ্রুপ সহ দশম শ্রেণীর শিক্ষার্থীদের নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থাপিত গল্প বলা সহ নানা বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট দেয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের অফিসার ফাতিমুল হক মোল্লা জানান, পর্যায়ক্রমে সারা দেশ থেকে আসা 3 শিক্ষার্থী পাবেন 15 লাখ টাকা শিক্ষাবৃত্তি। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে হঠাৎ অস্বাভাবিক হারে বেড়েছে পেঁয়াজের দাম। গত মাস জুড়ে খুচরা পর্যায়ে 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। তবে চলতি মাসের শুরুতেই প্রায় 25 থেকে 30 টাকা বেড়েছে দাম। আমদানি না থাকায় ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। বিক্রেতারা বলছে পেঁয়াজের আমদানি কম হয়েছে, তাই দেশি পেঁয়াজের ওপর বাজার নির্ভরশীল। অক্টোবর পর্যন্ত বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ থাকলেও এখন তা কমে গেছে। ডিসেম্বর মাসে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হলে দাম কমে আসবে বলে জানায় ব্যবসায়ীরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।